রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিমা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ফিনান্স ব্যাংকিং বিমা এর দ্বিতীয় পত্রের জীবন বিমা, এই জীবন বিমার সর্বশেষ লেকচারটি দিতে যাচ্ছি। আমরা আজকে কিছু ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষা সাধারণত সবসময় থেকে থাকে, অর্থাৎ 2 মার্কে এবং 1 মার্কের কোশ্চেনগুলোতে এই টপিকসগুলো সবসময় বেশি থাকে। আজকে আমরা সেই ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যা বিশেষ করে জীবন বীমার ক্ষেত্রে আমাদের এই ইম্পর্টেন্ট টপিকসগুলো থাকে। তাছাড়া অন্যান্য বীমার ক্ষেত্রে যখন ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া হয়ে থাকে, তখন এই ধাঁচের প্রশ্নগুলো সাধারণত দিয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস করতেছো। অনলাইনে ক্লাস করার প্রতি এক ধরনের একটা মানুষের একটা ইন্টারেস্টেড সৃষ্টি হয়ে থাকে, অভ্যস্ত হয়ে থাকে। আমি আশা করি তোমরা অভ্যস্ত হয়েছো। আমাদের এই অনলাইন ক্লাসের জীবন বীমার ক্ষেত্রে সাধারণত আমরা প্রথম ক্লাসে জীবন বীমার সংজ্ঞা, জীবন বীমার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দ্বিতীয় ক্লাসে জীবন বীমার প্রকারভেদ নিয়ে কথা বলেছিলাম। যে আজকে আমরা ইনশাআল্লাহ জীবন বীমার কিছু ইম্পর্টেন্ট টপিকস, যেমন এখানে আছে সাময়িক বীমা পত্র। এগুলো জাস্ট বীমার ক্ষেত্রে কিছু কিছু প্রকারভেদ, অর্থাৎ বিভিন্ন ধরনের বীমাগুলো জীবন বীমার ক্ষেত্রে ঘটে থাকে বা করে থাকে মানুষ। এই বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে কথা বলবো। যেমন আজকে আছে সাময়িক বীমা পত্র, এটা একটি ইম্পর্টেন্ট টপিক। যুগ্ম বীমা, গোষ্ঠী বীমা, সমর্পণ মূল্য, মৃত্যুহার পঞ্জি, পুনর্বীমা ও দ্বৈত বীমা। এগুলো জাস্ট দেখছি। যেমন পুনর্বীমা অথবা দ্বৈত বীমা, যুগ্ম বীমা দেখতে মনে হচ্ছে কাছাকাছি বা সেম হবে, আসলে এগুলো কাছাকাছি না, এগুলো সম্পূর্ণ ভিন্ন। একটার সাথে আরেকটার সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন এবং ভিন্ন ধারা। জাস্ট আমাদের এইটুকু মাথায় না রাখতে পারলে আমরা সহজেই এই জীবন বীমার প্রকারভেদগুলোকে আমরা আলাদা করতে পারবো না, অথবা ক্রিয়েটিভ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকটা নিয়ে আমরা সহজে আলোচনা করতে পারবো না। জাস্ট এই জন্য আজকে আমি কিছু স্পেশালি ব্যতিক্রম কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর আল্লাহ যদি তৌফিক দান করেন। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম আছে সাময়িক বীমা পত্র। সাময়িক বীমা পত্র আসলে আমরা জীবন বীমার ক্ষেত্রে সাধারণত আমরা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা অনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বীমা করে থাকি। এই সাময়িক বীমা পত্রের ক্ষেত্রে সাধারণত এটি কি একটি জীবন বীমার একটি অন্তর্গত। সাময়িক বীমা পত্র বলতে বোঝাচ্ছে যে সকল বীমা পত্রের সাধারণত মেয়াদকাল 3 মাস থেকে শুরু হবে এবং 5 বছর পর্যন্ত এই বীমাটা চলবে। তাহলে এটি এমন একটি বীমা যে বীমাটার সর্বনিম্ন সময়কাল 3 মাস এবং সর্বোচ্চ সময় 5 বছর পর্যন্ত, অর্থাৎ 3 মাস থেকে শুরু হবে 5 বছর পর্যন্ত যে বীমাগুলো করা হয়ে থাকে তাকে সাময়িক বীমা পত্র বলে। এখন আমার প্রশ্ন আসতে পারে, তাহলে এই এত অল্প সময়ের জন্য কাদেরকে বীমা করা হবে, অর্থাৎ কারা এই ধরনের পলিসি গ্রহণ করে থাকে। শিক্ষার্থী, এখানে আমরা যদি কিছু কথা বলি, যেমন আমরা জানি মানুষের কিছু কিছু জায়গায় কিছু কিছু কাজ আছে রিস্কেবল, অনেক ঝুঁকিপূর্ণ। যেমন আমি নৌপথে যাচ্ছি, আমার 30 দিনের একটি জার্নিতে যেতে হবে, তখন আমার জীবনের একটা ঝুঁকি রয়েছে। 2 নাম্বার, অনেকে আছে গভীর গভীর থেকে বা অনেক নিচে থেকে স্বর্ণের খনি অথবা বিভিন্ন গ্যাস খনি এগুলোতে কাজ করে থাকে, যাদের জীবনে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই সকল ব্যক্তির জন্য এই ধরনের সাময়িক বীমাপত্র। তাছাড়া বিভিন্ন ফ্যাক্টরিতে যারা মেয়াদি ক্ষেত্রে কাজ করে থাকে, এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে, তাদের ফ্যামিলি আর্থিক অবস্থা বা আর্থিক দুর্দশার মধ্যে পড়তে পারে। এই সমস্ত ব্যক্তিদের জন্যই সাধারণত সাময়িক বীমাপত্র খুলে থাকে। সো আমরা মনে করি যে আমাদের সাময়িক বীমাপত্রের ক্ষেত্রেও দরকার আছে, বা বিভিন্ন ক্ষেত্রে বা সাময়িক সমস্যাগুলো সৃষ্টি হলে এই সমস্ত সমস্যাগুলোর ঝুঁকি মোকাবেলা করার জন্য সাময়িক বীমাপত্র সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব যুগ্ম বীমা। আমাদের যুগ্ম বীমা কাকে বলা হয়, আমরা যদি এটি বলতে চাই, অর্থাৎ যে বীমাপত্র, অর্থাৎ একটি বীমার মধ্যে বা একটি বীমা পলিসির মধ্যে একাধিক ব্যক্তি যদি একত্রে যে বীমা করে থাকে
বা যে বীমা পলিসি গ্রহণ করে থাকে তাকে যুগ্ম বীমা বলা হয়। এখন আমি যদি এটাকে বলতে চাই, যুগ্ম বীমার ক্ষেত্রে আমাদের একটা শর্ত আছে প্রিয় শিক্ষার্থী। এখানে যুগ্ম বীমার ক্ষেত্রে সদস্য সংখ্যা 2 জন হতে 5 জন পর্যন্ত হতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ হলো 5 জন আর সর্বনিম্ন 2 জন। এখন যুগ্ম বীমা কারা করতে পারে? সাধারণত একসাথে 3 থেকে 2 জন বা 5 জন ব্যক্তি ব্যবসা করতেছে, তারা একত্রে বীমা করতে পারে। আবার স্বামী স্ত্রী এরকম বীমা করতে পারে, কারণ যুগ্ম বলতে বোঝাচ্ছে অ্যাটলিস্ট একজনের অধিক ব্যক্তি হতে হবে। তাহলে এখানে যুগ্ম বীমার ক্ষেত্রে স্বামী স্ত্রী কি সাধারণত বীমা করতে পারে, স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর বীমা বীমা পলিসি গ্রহণ করতে পারে, অথবা দুজনই বীমা পলিসি গ্রহণ করতে পারে। তবে যুগ্ম বীমা সাধারণত এটির প্রচলন অনেক বেশি আছে, আর এটা সর্বপ্রথম প্রচলন হয়েছিল ইউএসএ বা আমেরিকাতে। সো প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে তোমাদের যে যুগ্ম বীমাতে সর্বনিম্ন সদস্য কতজন হতে পারবে, তাহলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। যুগ্ম বীমার ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য 2 জন আর সর্বোচ্চ সদস্য 5 জন হতে পারবে। সো আমরা যুগ্ম বীমা সম্পর্কে যে প্রশ্ন আসে তাহলে সহজে ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখবো গোষ্ঠী বীমা কাকে বলা হয়। এখন গোষ্ঠী কাদেরকে বলে? গোষ্ঠী বলতে এরকম হতে পারে যে চৌধুরী গোষ্ঠী, মন্ডল গোষ্ঠী, হাজি গোষ্ঠী, এরকম হতে পারে যে আরএফএল গোষ্ঠী, অর্থাৎ আরএফএল কোম্পানিতে যারা কাজ করে থাকে তাদেরকে আরএফএল গোষ্ঠী, অথবা একটা ফ্যাক্টরিতে, বাটা ফ্যাক্টরিতে কাজ করে, ফ্যাক্টরিতে যারা আছে এটা বাটা কোম্পানির গোষ্ঠী। এইভাবে জাস্ট ক্লাসিফাই করা হয়ে থাকে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা শ্রেণীকে বা নির্দিষ্ট কোনো একটা শ্রেণীর উপর কেন্দ্র করে যে একটি বীমা পলিসি গ্রহণ করা হয় তাকে বলা হয়ে থাকে গোষ্ঠী বীমা। এখন গোষ্ঠী বীমার ক্ষেত্রে সদস্য সংখ্যাগুলো অনেক বেশি হতে পারে, অনেক বেশি হবে স্বাভাবিক। আর এখানে গোষ্ঠী বীমার 2 ধরনের শর্ত থাকে, যে আমরা তো জানি যে একটি গোষ্ঠীতে যতগুলো ব্যক্তি আছে সকলের বয়স সমান হবে না, সকলে সমান ঝুঁকিতে থাকবে না, অথবা সকলের অসুস্থতার ক্ষেত্রে সকলের শারীরিক অবস্থা সমান হবে না। তাহলে আমার প্রশ্ন থেকে যায় যে এই গোষ্ঠী বীমাতে যদি সকলেই না মারা যায়, তাহলে তো সে কি বীমা পলিসি বা বীমা কোম্পানি তার বিবাদ দাবি পূরণ করবে না। তবে এই সকল ক্ষেত্রে এই গোষ্ঠী বীমার 2 ধরনের শর্ত আছে। একটা হলো যদি ওই গোষ্ঠী বীমা যাদের নামে করা হয়ে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি মারা যায়, অর্থাৎ কোনো একজন ব্যক্তি মারা গেলেই তাহলে সকলে বীমা দাবি বীমাকৃত অর্থ তারা ফেরত পাবে, অর্থাৎ ক্ষতিপূরণ তারা পাবে। আর আরেকটি শর্ত হলো যে এটি জাস্ট একটু কঠিন, সাধারণত এটি সহজে কেউ নিতে চায় না, কারণ হলো যে অনেকে আছে যে নির্দিষ্ট সময় শেষে তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, অনেকে আছে যে তার চাকরির বয়স চলে যেতে পারে, তখন সে অবসর গ্রহণ করবে, তখন সে এই নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম প্রদান করার ক্ষমতা থাকে না। যার কারণে আরেক ধরনের গোষ্ঠী বীমা হলো যে ওই বীমাকৃত ব্যক্তিদের মধ্যে সর্বশেষ ব্যক্তি, অর্থাৎ সকলে মারা যাওয়ার পরে সর্বশেষ ব্যক্তি মৃত্যুর পরেই তখন তার নমিনিরা বীমা দাবি পূরণ বা বীমা কোম্পানি ওই সমস্ত ব্যক্তিদের নমিনিদেরকে বীমা ক্ষতিপূরণ দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট 1 নম্বর সাময়িক বীমা বলতো, 2 নম্বর যুগ্ম বীমা, 3 নম্বর হলো গোষ্ঠী বীমা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা এখন জানবো সমর্পণ মূল্য কাকে বলা হয়। এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা সব সময় এই কোশ্চেন থেকে প্রশ্ন থেকে দেয়। সমর্পণ বলতে কি বোঝাচ্ছে? সমর্পণ বলতে বোঝাচ্ছে কোনো কিছুকে জমা দিয়ে দেওয়া, কোনো কিছুকে অর্পণ করে দেওয়া, দিয়ে দেওয়াকে সাধারণত সমর্পণ বলা হয়ে থাকে। এখন আমি জাস্ট 2-1টি উদাহরণ দেব, দেন আমি এটার সংজ্ঞাটা বলার চেষ্টা করি। মনে করি মিস্টার এক্স একটি বীমা কোম্পানির কাছে বীমা পলিসি গ্রহণ করেছে। এখন আমরা তো জানি জীবন বীমাটা দীর্ঘদিন সময় পর্যন্ত তার প্রিমিয়াম প্রদান করতে হয়, কিস্তি প্রদান করতে হয়। তাহলে দীর্ঘদিন পর্যন্ত কিস্তি প্রদান করতে পারলেই নির্দিষ্ট সময় শেষে বীমা দাবি পূরণ করা হবে, অর্থাৎ বীমা কোম্পানি ওই ব্যক্তির বীমাকৃত দাবি বা আর্থিক ক্ষতিপূরণ দিবে। বাট এখন মানুষের তো আর্থিক অবস্থা সবসময় সমান থাকে না, নির্দিষ্ট সময় শেষে তার কারো অর্থের অবস্থা খারাপ হতে পারে, নির্দিষ্ট সময় শেষে তার
চাকরিচ্যুত হতে পারে, অথবা কোনো কারণে তার ফ্যামিলিতে দুর্যোগ নেমে আসতে পারে, কোনো ফ্যামিলির সদস্য নাও থাকতে পারে, অথবা কারো মনের অমিল থাকতে পারে যে আমি বীমা কোম্পানিতে থাকতে যাচ্ছি না বা থাকতে চাচ্ছি না। তখন জাস্ট সাপোজ মিস্টার এক্স যদি একটি 10 বছর মেয়াদি একটি বীমা করে, এই 10 বছর পর্যন্ত কিন্তু তার কিস্তি দিয়ে যেতে হবে, নির্দিষ্ট সময় শেষে শেষে কিস্তি পরিশোধ করতে হবে। বাট কোনো কারণে যদি জাস্ট আমি মনে করি যে 10 বছর মেয়াদি একটি বীমা করেছে, এখন এই 10 বছরের মধ্যে বীমা কোম্পানিকে সে 2 বছর পর্যন্ত বীমা কোম্পানি, এটা জাস্ট আমরা বীমা কোম্পানি ধরতে পারি, 2 বছর পর্যন্ত বীমার কিস্তি সে পরিশোধ করেছে, অর্থাৎ প্রিমিয়াম প্রদান করছে। কারণ আমরা জানি বীমা চুক্তির ক্ষেত্রে বীমাযোগ্য শর্ত দুই ধরনের, একটি হলো বীমাকারী নির্দিষ্ট হারে প্রিমিয়াম পাবে, এটা হলো বীমাকারীর স্বার্থ, আর বীমা গ্রহীতার স্বার্থ হলো নির্দিষ্ট সময় শেষে সে ক্ষতিপূরণ পাবে। এই দুই ধরনের স্বার্থ বিদ্যমান। সো এই ব্যক্তি অর্থাৎ মিস্টার এক্স কিন্তু 10 বছর পরে সে বীমা কোম্পানির কাছ থেকে বীমাকৃত দাবি পূরণ করবে, অর্থাৎ বীমাকৃত অর্থ বা ক্ষতিপূরণ সে পাবে। কিন্তু সে যদি 2 বছর পর্যন্ত অর্থ দেওয়ার পরে সে যদি আর ইচ্ছুক না থাকে, কোনো কারণে অক্ষম হয়, অথবা যদি কোনো কারণে তার ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা সৃষ্টি হয় যে সে আর কিস্তি বা প্রিমিয়াম প্রদান করার ক্ষমতা নেই, এই অবস্থায় এই মিস্টার এক্স যদি 2 বছর পরে তার বীমার কিস্তির প্রিমিয়ামের প্রয়োজনীয় কাগজপত্রগুলো, অর্থাৎ যে সকল পলিসি গ্রহণ করছে সে পলিসির যতগুলো কিস্তি পরিশোধ করছে, এই সবগুলো কিস্তি এই 2 বছর পর যদি মিস্টার এক্স বীমা কোম্পানির কাছে জমা দেয়, তাহলে বীমা কোম্পানির কাছে জমা দেওয়ার পরে বীমা কোম্পানি মিস্টার এক্স কে ওই নির্দিষ্ট পরিমাণ কিস্তি অথবা প্রিমিয়াম জমা দেওয়ার বিনিময়ে যে মূল্য পরিশোধ করে থাকে তাকে বলা হয়ে থাকে সমর্পণ মূল্য। সহজ একটি ভাষা বা সহজ একটি কথা যে বীমা গ্রহীতা যদি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার পরে যদি সে আর দিতে না পারে বা অপারগতা প্রকাশ করে, তখন তার প্রয়োজনীয় কাগজপত্র এবং পলিসি বীমা কোম্পানির কাছে জমা দিয়ে যে মূল্যটা ফেরত পাচ্ছে জাস্ট এটাকে সমর্পণ মূল্য বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এবং এই কোশ্চেনটা সবসময় পরীক্ষায় থাকে এবং খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি মার্কিং করে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাস্ট রিমার্ক করে দিয়েছি। তোমরা পরীক্ষা দেওয়ার আগে ফার্স্ট এটা মনে রাখবে, স্পেশালি আমি যখন সিটি ক্লাস নেব, সিটি এক্সাম নেব, আমি এই প্রশ্নটি অবশ্যই অ্যাড করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখব মৃত্যু হার পুঁজি। মৃত্যু হার পুঁজিটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা এখানে নয় শুধুমাত্র, সাধারণত আমরা যখন জেনারেল ম্যাথমেটিক্স করি তখন আমাদের মৃত্যু হার পুঁজিটা খুবই দরকার পড়ে। হ্যাঁ, মৃত্যু হার বলতে সাধারণত আমরা 100%কে ধরা হয়, অর্থাৎ 100 ধারা বিবেচনা করা হয়, কিন্তু আমাদের সাধারণত মানুষের সংখ্যা, মানুষের হার সাধারণত নির্ণয় করা হয় হাজারে। জাস্ট আমাদের এটা মাথায় রাখতে হবে যে মানুষের মৃত্যু বা জন্মের হারটা নির্ণয় করা হয় হাজারে। তাহলে আমরা মৃত্যু হার পুঁজি কাকে বলা হয় যদি আমরা এটাকে বলতে চাই, তাহলে যদি আমরা বলি যে মৃত্যু হার বলতে বোঝাচ্ছে যে প্রতি 1 বছরে, আমি আবার বলতেছি, বা একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট বয়সের ব্যক্তিদের প্রতি হাজারে মৃত্যু সংখ্যা নির্ণয় করাকেই মৃত্যু হার পুঁজি বলে। আর এটাকে যদি আমি ব্যাখ্যা করে বলতে চাই তাহলে হলো অতীতকালের নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বয়সসীমার ব্যক্তিদের প্রতি হাজারে মৃত্যু সংখ্যাকে তুলনা করে বর্তমান সময়ে মৃত্যুর হার নির্ণয় করার পদ্ধতিকে মৃত্যু হার পুঁজি বলা হয়। তো মৃত্যু হার পুঁজির ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি লিখি মৃত্যু হার পুঁজি, মৃত্যু হার পুঁজি সমান সমান বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা ইন্টু হবে 100, 100 হবে না, হাজারে হবে, আর
ওই বছরে মোট জীবিত ব্যক্তির সংখ্যা শিক্ষার্থী দেখো, এটা হলো মৃত্যু হার পঞ্জি, অর্থাৎ এক বছরে যে পরিমাণ লোক মারা যাচ্ছে, আর সাধারণত আমরা জানি মোট জীবিত সংখ্যার মধ্যে থেকে মারা যাচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রতি বছরে যে পরিমাণ লোক জীবিত আছে তার মধ্যে যে হারে বা প্রতি হাজারে যতজন লোক মারা যাচ্ছে তাকে মৃত্যু হার পঞ্জি বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা মৃত্যু হার পঞ্জি থেকে যদি প্রশ্ন আসে এরকম তোমরা অ্যান্সার করতে পারো। জাস্ট এরকম যদি প্রশ্ন আছে, মনে করি একটি গ্রামে 500 জন লোক আছে, তার মধ্যে 25 জন লোক মারা গেছে, তাহলে মৃত্যু হার পঞ্জি কি হয়? তখন আমরা কি করব, যে 25 ভাগ 500 ইন্টু 1000, তখন দেখবো যে আমরা যে হারে লোক মারা যাচ্ছে এটাকে মৃত্যু হার পঞ্জি বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা জাস্ট এই টপিকটা যদি বুঝতে পারি, আমাদের পরবর্তী টপিক আছে পুনর্বীমা, অর্থাৎ পুনর্বীমা কাকে বলা হয়ে থাকে। আমরা জাস্ট এটা নিয়ে একটু আলোচনা করি। এটা একটা বীমা পলিসির ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। পুনর্বীমা বলতে থিঙ্কটা কি, জাস্ট এই থিঙ্কটা একটু আইডিয়া দিই। সেটা হলো, সাধারণত বীমাতে দুটি পক্ষ থাকে, একটি হলো বীমাকারী এবং অপরটি হলো বীমা গ্রহীতা। সাধারণত বীমাকারী বীমা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময় বা নির্দিষ্ট প্রিমিয়াম গ্রহণ করে থাকে, আর বীমা গ্রহীতা হলো আর্থিক ঝুঁকি, অর্থাৎ নির্দিষ্ট সময় শেষে বীমা দাবি পেয়ে থাকে। তাহলে বীমা গ্রহীতা যখন কোনো একটি কোম্পানিতে কোনো একটি নির্দিষ্ট উপাদানের উপর বা তার জীবনের উপর যখন বীমা করে, ওই বীমা কোম্পানি যদি পুনরায় ওই প্রতিষ্ঠান বা ওই বীমার উপর আবার অন্য কোনো কাউকে অর্পণ করে থাকে, সেই বীমাটা হস্তান্তর করে, তখন তাকে পুনর্বীমা বলা হয়ে থাকে। অর্থাৎ একই বীমাকে যদি বীমা করার পরে বীমাকারী যদি সেটাকে আবার অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বীমা করে, তখন তাকে পুনর্বীমা বলা হয়ে থাকে। যদি আমি জাস্ট একটা সাপোজ বলি, মিস্টার এক্স একটি প্রতিষ্ঠান, অর্থাৎ এক্স একটি কি বীমাকারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান এ একটি কোম্পানির কাছে বীমা করেছে, এটাই হলো বীমা গ্রহীতা, আর এক্স হলো বীমাকারী। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, এই এ হলো একজন ব্যক্তির জীবনের বীমা করেছে বা সে হলো বীমা গ্রহীতা, আর এক্স হলো বীমা করেছে। তাহলে এখানে বীমা গ্রহীতা নির্দিষ্ট হারে প্রিমিয়াম দেবে কাকে? এক্স কোম্পানিকে বা এক্স প্রতিষ্ঠানকে, বীমাকারীকে। আর বীমাকারী আর বিনিময়ে তাকে কি করবে? তার যদি জীবনের কোনো ক্ষতি হয় তখন সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। কিন্তু বীমাকারী যখন দেখবে যে বীমা গ্রহীতার এই যে বীমা পলিসিটা গ্রহণ করছে এটার ঝুঁকির পরিমাণটা অনেক বেশি, অর্থাৎ তার ক্ষতিপূরণ যদি দেওয়া হয় তাহলে প্রতিষ্ঠান এক সময় দেউলিয়া হয়ে যেতে পারে। যেমন এমন আছে যে কোনো ব্যক্তির জীবনের 100 কোটি টাকার সে কি করেছে, বীমা পলিসি গ্রহণ করেছে, তখন বীমাকারী যদি তার আর্থিক অবস্থা খারাপ থাকে বা সে যদি ঝুঁকি কম গ্রহণ করতে চায়, তখন সে বীমাকারী সে একটি নির্দিষ্ট হারে সে অপর একজন ব্যক্তির কাছে কি করবে, ওয়াই কোম্পানির কাছে, ওয়াই আরেকটি বীমাকারীর কাছে পুনরায় বীমা করবে। অর্থাৎ একটা বীমার উপর, একটি বীমা পলিসির উপর যদি সে সেটাকে ঝুঁকিকে হস্তান্তর করার জন্য আরেকটি বীমাকারীর কাছে যদি সে বীমাটাকে হস্তান্তর করে, তখন এটাকে পুনর্বীমা বলা হয়ে থাকে। আর এটার মূল লক্ষ্য হলো যেটা বা মূল উদ্দেশ্য হলো যেটা, কোনো প্রতিষ্ঠানের আর্থিক বা বীমাকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা খারাপ যদি হয়ে থাকে এবং ঝুঁকিকে সে যদি অ্যাভয়েড করতে চায়, কারণ কোনো কারণে যদি এই বীমা গ্রহীতার জীবনের জন্য বা সে যেই কারণে বীমা করেছে সেটা ঘটে থাকে, তখন যদি সে ক্ষতিপূরণ দিতে সক্ষমতা কম থাকে বা তার যদি এরকম আর্থিক অবস্থা দুর্বল থেকে থাকে, তখনই মূলত পুনর্বীমা করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমাদের দ্বৈত বীমা কাকে বলা হয়ে থাকে। এখন দ্বৈত বীমার যদি আমি একটা আইডিয়া দিতে চাই, তাহলে এরকম হবে যে, মনে করে একটি সম্পদ বা একটি সম্পদ, এই সম্পদের উপর, অর্থাৎ কোন একটি সম্পদের সাধারণত একটি কোম্পানির কাছে বীমা করা হয়ে থাকে, কিন্তু এই সম্পদের মূল্য যদি বেশি থাকে বা এই সম্পদের ঝুঁকির পরিমাণ যদি অনেক বেশি থাকে, তখন
সে যদি নিশ্চয়তা কম পায় যে একটি প্রতিষ্ঠানের সাথে বীমা করলে আমি অর্থ পরিপূর্ণভাবে পাবো না, মনে করি এখানে 100 কোটি টাকার একটি বীমা করবে, 100 কোটি টাকার একটি বীমা করবে, কিন্তু এ হলো একজন বীমা গ্রহীতা। সে যখন বীমা করতে যাচ্ছে তখন সে একটি কোম্পানির কাছে গেছে বীমা করার জন্য, বাট সেই কোম্পানির আর্থিক যদি অবস্থা এরকম হয় অথবা এই কোম্পানি যদি 100 কোটি টাকার বীমা করতে অপারগ হয়, তখন সে একটি নির্দিষ্ট অনুপাতে বীমা করবে, যে 50 কোটি টাকা সে ঝুঁকি গ্রহণ করবে, অপারেটিং প্রতিষ্ঠান 50 কোটি টাকা ঝুঁকি গ্রহণ করবে। তাহলে একই প্রতিষ্ঠানের নামে বা কোনো একজন ব্যক্তির নামে যদি একই সাথে দুটি প্রতিষ্ঠানের কাছে বা একাধিক প্রতিষ্ঠানের কাছে যদি কোনো একটি নির্দিষ্ট সম্পদের উপর বা কোনো ব্যক্তির জীবনের উপর একাধিক প্রতিষ্ঠানের কাছে বীমা করা হয়, তখন তাকে দ্বৈত বীমা বলা হয়। আর এই দ্বৈত বীমার মূল উদ্দেশ্য হলো ঝুঁকিকে কমানো এবং অর্থ প্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করছি এগুলো ছিল জীবন বীমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট উপাদান। এই সমস্ত টপিকসগুলোকে তোমরা যদি মনোযোগ দাও এবং সঠিক মতো পরিচর্যা করো এবং ক্লাসে প্র্যাকটিস করো, আমি আশা করি তোমাদের কনফিউশন থাকবে না। এবং যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো ইনফরমেশন মিস্টেক থেকে থাকে, অবশ্যই তোমরা